আমি গত 16 তারিখ আমাদের মাননীয় অর্থমন্ত্রী আগামী 26-27 অর্থবর্ষের জন্য যে 34,212 কোটি 31 লক্ষ টাকার একটা বাজেট পেশ করেছেন। তার উপরে আমার বক্তব্য রাখছি। আমি শুরুতে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি বহু চেষ্টা করেছেন, এটা আমরা সবাই জানি যে বহুবিধ কনস্ট্রেন্ট সত্ত্বেও অবশ্যই একটা হোলিস্টিক ইন্টেনশন নিয়ে সেখানে অন্তত বাজেটটাকে তেতো হলেও সেখানে মিষ্টির প্রলাপ এবং শ্রুতি মধুর যতটুকু প্রেজেন্টেবল করা যায়, এবং অবশ্যই বলবো যে তিনি চেষ্টা করেছেন এবং তার দপ্তর অর্থ সচিবের নেতৃত্বে গত এই তৃতীয় বাজেট পেশ করেছেন। তিনি এটা চেষ্টা করেছেন। আমি তার এই প্রয়াসকে স্বাগত জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, this has been always the precedence. When leader of the opposition speaks, the leader of the house remains present. আমি ওনাকে বলবো, উনি চেম্বারে আছেন, ওনাকে বলবো দয়া করে যেন হাউসে আসেন। থ্যাংক ইউ। হ্যাঁ, যাই হোক স্যার, আমি তার এই প্রয়াসকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুধু আমার তরফ থেকে না, গোটা ট্রেজারি বেঞ্চের তরফ থেকে এই বাজেট প্রস্তাবে যে অঙ্কের কিছু যে সঙ্গতিহীনতা, তার সাথে বাস্তবের সাথে সেরকম সম্পর্ক নেই, কিন্তু কিছু অঙ্কের চলকানি এবং যেটা বলেছি এটা শ্রুতি মধুর করে অনেক বিষয় সেখানে এটাকে জনগণের সামনে উপস্থিত করার চেষ্টা করেছেন, যেটা কখনো কখনো আকাশ ছোঁয়ার প্রতিশ্রুতিতে পরিণত হয়, কিন্তু ফলশ্রুতি হয় শূন্যতা। এই সমস্ত ক্ষেত্রে যে শুধু সমালোচনা করা না, আমাদের তরফ থেকে গঠনমূলকভাবে সেখানে কি করা যেতে পারে বাস্তবের অভিজ্ঞতায়, সে সমস্ত প্রস্তাবও আপনাদের সামনে আমি দিতে চাই। স্যার, এই প্রসঙ্গে বলার আগে একটু বলবো, গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যপালের ভাষণের উপর জয় ভাষণ দিতে গিয়ে প্রায় 2 ঘন্টা বক্তব্য রেখেছেন, এবং একটা জায়গাতে অনুযোগ করেছেন শুনেছি যে না, তারা বলার সময় বলেন কিন্তু আমাদের সব কথা তারা শুনেন না। হয়তোবা আমাকেও ইঙ্গিত করেছেন, আমি ধরে নিয়েছি এটা, আমি সবটাই শুনেছি আমার চেম্বারে বসে, কেননা যে আজকে আমাকে বলতে হবে, কাজেই মাননীয় অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবকে আমাকে খুব পুঙ্খানুপুঙ্খ স্টাডি করতে হয়েছে। আমি আমার ঘরে বসে স্টাডি করছিলাম, কিন্তু কান ছিল হাউসের আলোচনা। তার সাথে স্যার আপনাকেও ধন্যবাদ জানাবো। কালকে আপনার প্রারম্ভিক একটা বক্তব্যে একটা জায়গাতে আপনি রেফারেন্স দিয়েছেন যে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা পৃথিবী আমার আত্মীয়। তার মানে হলো এটা শুধু রক্তের সম্পর্কে নয়। আজকে আমাদের বাজেট থেকে শুরু করে এখানে যাবতীয় ভালো মন্দ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আজকে গ্লোবাল ন্যাশনাল যে বিভিন্ন ডেভেলপমেন্ট, তার একটা সম্পর্ক আমাদের এখানে রয়েছে। তো এই শব্দের অর্থ এই ক্ষেত্রে বর্তায়, এবং সেই সুবাদে আমি বলবো এবারের সেশন একটা ক্ষেত্রে একটা অন্য উচ্চতায় এবার পৌঁছেছে। আমি মূল জায়গাতে আসলে কথা বলতে চাইছি, সেটা কি সেদিন এই রাজ্যপালের ভাষণ
ভাষণের পরে ধন্যবাদ সূচক প্রস্তাবের আলোচনা করতে গিয়েও মাননীয় পরিষদ মন্ত্রী যে ভারত সম্পর্কে সারা পৃথিবীর তুলনায়, হ্যাঁ নিশ্চয়ই ভারতীয় হিসাবে ভারতের সম্পর্কে কথা বললে সবারই ভালো লাগে, আমাদের ভালো লাগে, তিনিও তুলেছেন। এবং গতকাল মাননীয় সুদীপ বর্মন মহোদয়ও যে তার বক্তব্য পেশ করার আগে এই মুহূর্তে যে আমাদের এই পশ্চিম এশিয়াতে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ফলশ্রুতি ডাইরেক্টলি আমাদের দেশের এবং এই রাজ্যের যে কর্মসংস্থান, আয়, সব ক্ষেত্রে কিভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি ইম্প্যাক্ট হচ্ছে। সকালবেলাতেও একটা ডিবেট হয়েছিল এই যে এই রান্নার গ্যাস সম্পর্কে, এগুলো এই পশুদের উপর উপকারী অঙ্গ, কারণ এগুলো কেনাতে পারি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী তার সূচনাতেই সেখানে বলেছেন এবারে জাতীয় বাজেট তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী তাদের সম্পর্কে এখানে এনেছেন এবং সেখানকার ফিসক্যাল ডিসিপ্লিন বা তার এই পরিকল্পনা, তার সুফল হিসাবেই আমাদের রাজ্য উপকৃত হচ্ছে। হ্যাঁ অবশ্যই, যে আমাদের দেশে বহু রাজ্য আছে যে পলিটিক্যালি যেমন এখন নতুন করে নতুন নতুন রাজ্যের দাবি আমরা করি, কিন্তু ইকোনমিক্যালি ভেরি মাচ ডিপেন্ডেন্ট আপন দি সেন্ট্রাল সোর্সেস। তো সেন্ট্রাল ট্যাক্সেস, সেন্ট্রাল শেয়ার, এগুলোর উপর তো আমরা বিশেষ করে নর্থ ইস্টার্ন রিজিয়ন ভেরি ভেরি মাচ ডিপেন্ডেন্ট। তো আনটিল এন্ড আনলেস আমাদের জাতীয় অর্থনীতি উন্নতি হবে, সমৃদ্ধ হবে, সেখানে রাজ্যগুলো কিছু বড় রাজ্য বাদ দিলে পরে আমাদের মতো রাজ্যগুলো বিকাশ হওয়া কঠিন। কিন্তু তারপরে সেই জায়গাতে আমাদের অনেক সুবিধা বা অসুবিধা হয়ে যায় বিকজ অফ আর ট্যাক্স সিস্টেম, পলিসি অফ রিসোর্স ডিস্ট্রিবিউশন এবং কিছুটা আমাদের ভৌগোলিক কারণে, যে ভৌগোলিক কারণে ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকার কারণে এখানে এই র মেটেরিয়ালস আছে, সারপ্লাস গ্যাস আছে, কিন্তু তারপরও এখানে ইন্ডাস্ট্রি হয় না, ইন্ডাস্ট্রি করতে ইনভেস্ট করতে সেখানে আসে না। তো এই ঘটনাগুলো এগুলো বিবেচনার মধ্য দিয়ে রাখতে হয়। আর তার সাথে যদি যারা সরকার পরিচালনা করেন তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে যদি সেরকম ভাবে একটা এই কি বলে সম্পূরক বা ইনক্লুসিভ এবং স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সেই পরিকল্পনা থাকে, তখন যে নাগরিক পরিষদ থেকে শুরু করে সবকিছুতেই তার উন্নয়ন স্রোত হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী যেমন আমাদের দেশের অর্থনীতির কথা বলেছেন, আমি এই ক্ষেত্রে একটু আলোকপাত করতে চাই খুব সংক্ষেপে। আমি অর্থনীতির ছাত্র নই, তারপরও যতটুকু আমার সীমিত জ্ঞানটা থেকে বলছি যে আমাদের দেশে এখন আলোচনা হচ্ছে যে না 2030-এর মধ্যে আমরা $5 ট্রিলিয়ন ইকোনমি গড়ে তুলব। ভারতবাসী হিসেবে ভালো লাগে শুনতে, মানে অবশ্যই গর্বিত হবে এরকম যদি হয়ে ওঠে। বিকশিত ভারত আমরা করবো এরকম হারটা হচ্ছে এবং বাস্তবে এটা পরিণত হলে তো খুব ভালোই সেখানে হবে। কিন্তু স্যার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে আমাদের সে লক্ষ্য পূরণে বা লক্ষ্যে প্রচুর ক্ষেত্রে আমাদের বর্তমান অবস্থাটা কি, চেহারাটা কি, তার কয়েকটা শুধু আমি উল্লেখ করতে চাই। যে অ্যাকচুয়ালি আমাদের রিয়েল জিডিপি গ্রোথ রেট এট কনস্ট্যান্ট প্রাইস বেসিস, তার স্থিতিটা কি? যে এট কনস্ট্যান্ট প্রাইস বেস, এই কনস্ট্যান্ট প্রাইস আমাদের রিয়েল জিডিপি গ্রোথ 2011-12-কে যদি আমরা বেস ইয়ার করি, গত 10-11 বছরে আমাদের দেশের যা এই জিডিপির গ্রোথের যে ট্রেন্ড, 11-12-তে যেখানে ছিল 6.4%, নাও it has come down to 5.1%, অর্থাৎ গত 10 বছর ধরে তার ট্রেন্ড। তো
তো জিডিপি গ্রোথের ট্রেন্ড যখন এরকম হয় স্বাভাবিকভাবে কেন হয় এগুলো? কারণ তার সেক্টরাল পারফরমেন্সগুলো বিভিন্ন সেক্টর, প্রাইভেট সেক্টর, সেকেন্ডারি সেক্টর, সার্ভিস সেক্টর, তার স্থিতি কি? সেখানে সেকেন্ডারি সেক্টর যেখানে ইন্ডাস্ট্রি এবং লাইট, যেটা সেই 2011 ভারতে যেখানে ছিল 7.6%, এটাও নেমে এখন 5.1%। সার্ভিস সেক্টর, বিজনেস এক্সেট্রা, এটা ছিল 7.3% টু 5.4%, অর্থাৎ এটা ডিক্লাইনিং ট্রেন্ড। গত 11-12 বছরে সেখানে আমরা কোনো উন্নতি আমরা করতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উদাগ্র ইচ্ছা যে আমরা বিশ্বগুরু অবসর দিক থেকে, হ্যাঁ ঠিক আছে, হতে পারলে তো খুব ভালোই। তো এই যে বিশ্বগুরু ইত্যাদি দায়ী আমরা বলে নেই, এটা কিসের ভিত্তিতে হবে? সেই দেশের কারেন্সি, তার ভ্যালু, তার মূল্য, তার মান দিয়ে তো হবে। তা আমাদের কারেন্সির যে ভ্যালু, সারা পৃথিবীতে এখনো ডলার রাজত্ব করছে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে ট্যাক্স বসিয়ে দিচ্ছে, কে কার কোথায় তেল বেচবে, কোথায় তেল কিনবে ঠিক করে দিচ্ছে। কেন? বিকজ শুধু তার কাছে অস্ত্র না, তার কাছে ডলার, তার কাছে সম্পদ সেখানে আছে। সেই ডলারের দাম আমাদের ভারতীয় টাকা মূল্য কতটুকু? স্যার, এপ্রিল 2, 2014, এপ্রিল 2, 2014, দ্যাট মিনস প্রেজেন্ট গভর্নমেন্ট এট দ্য সেন্টার তারা আসার আগে $1 দাম ছিল 59 টাকা 65 পয়সা। এখন সর্বশেষ গত 18 মার্চ 2026, এই 18 মার্চ, আজ থেকে মানে আজকে তো হলো গত 19 কতটা, এটার দাম হলো 92 টাকা 45 পয়সা। আগে আমরা প্রায় 60 টাকা দিয়ে $1 পেতাম, এখন $1 পেতে আমাদের প্রায় 93 টাকা দিতে হয়, অর্থাৎ আমাদের টাকার দাম কমেছে। এ কারণেই স্যার আমেরিকার কাছে আমাদের সারেন্ডার করতে হচ্ছে। এরা আমাদের বাজারে অবাধে ঢুকছে, আমাদের বাজারের পণ্যের দাম ঠিক করে দিচ্ছে, এবং তাদের নির্দেশে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই ইসরায়েল যেতে হচ্ছে, এবং তার কারণে এরপর পরেই এখন যে সমস্ত যুদ্ধ, এই ক্ষেত্রে এই পশ্চিম এশিয়ার সাথে যে সমস্ত দেশের সাথে আমাদের বন্ধুত্ব, এই বন্ধুত্ব ছেদ হচ্ছে, এবং তার ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের এই খনিজ তেল কিনা দিক থেকে নানা ধরনের প্রতিবন্ধক তৈরি হয়েছে, যা বহুমুখী যে চাপ আগামী দিন আমাদের দেশে সেখানে হবে। তার সাথে স্যার আরেকটা এই উল্লেখ করতে চাই আমি, যে আমাদের দেশের আভ্যন্তরীণ ঋণ, সেটাও 2014 সালে ছিল 50 লাখ কোটি, এটা এখন বেড়ে হয়েছে 185 লক্ষ কোটি। কোথায় ছিল 50 লক্ষ কোটি, এখন 185 লক্ষ কোটি। মানে মাথা পিছু আমাদের যে ভারতীয়দের যে কর বেড়ে আভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে 41,667 টাকা ছিল 2014 সালে, এখন এই 2026 সালে এসে আমাদের মাথা পিছু ঋণ ভারত, যে কোনো ভারতবাসী 1,32 কোটি, এই 1,32,143,143 টাকা। এই হলো গত 10 বছরে আমাদের অগ্রগতির চেহারা। তার সাথে হলো এক্সটার্নাল ডেট, বৈদেশিক ঋণ, এটা ছিল $682.3 মিলিয়ন, প্রায় 59 লক্ষ কোটি টাকা। এটাও এই বেড়েছে প্রায়, যেটা আমাদের যে মোট জিডিপি, বর্তমান জিডিপি 18.8%। এই অবস্থার কারণে স্যার দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশ এবং রাজ্যের ক্ষেত্রে শূন্য পদ পূরণ না করতে পারা,
যেটা জাতীয় ক্ষেত্রে 2014 সালে বিভিন্ন আমাদের দেশের মন্ত্রকগুলোতে শূন্য পদের সংখ্যা ছিল 9.2 লক্ষ 2014-15 সালে। এটা অসংখ্য পোস্ট অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, পদগুলোকে বাতিল করে দিয়েছে। তারপরও এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবেল ভ্যাকান্সি বিভিন্ন গভর্নমেন্ট মিনিস্ট্রি ডিপার্টমেন্টগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্টের 9.64%, এবং তার সাথে সংযুক্তি রেখে আমাদের রাজ্যের ক্ষেত্রেও গতকালেই আমরা এই হাউসে শুনেছি ফিক্সড পেকে রেগুলার করা যাচ্ছে না, শূন্য পদ পূরণ করা যাচ্ছে না। কেন? নিশ্চয়ই গভর্নমেন্টের ইচ্ছা আছে এই মুহূর্তে প্রায় 52,000 পদ শূন্য পদ, এই শূন্য পদ পূরণ করতে পারলে তো গভর্নমেন্টের সুনাম হতো, তাদের জনপ্রিয়তা বাড়ত, করা যাচ্ছে না বিকজ অফ দিস ফিসকাল গ্যাপ, এই যে সিচুয়েশনের জন্য। এবং তা থেকেই দুর্নীতি, মুদ্রাস্ফীতি, সামাজিক ও আর্থিক অসাম্য ইত্যাদি নানা ধরনের যে ব্যাধি, অর্থনৈতিক ব্যাধি, সামাজিক ব্যাধি ইত্যাদি আমাদের তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বাজেট স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই অর্থমন্ত্রী যদি বলেছেন যে না সব ঠিক, আমি আবার বলছি মিষ্টি মধুর প্রলেপ টলেপ দিয়ে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, এটা আপনি চেষ্টা করলেও পারবেন না। আপনি বলবেন না হয়তো বা, কিন্তু ইচ্ছা করলে আপনি পারবেন না। তার মধ্যেই বাজেট তৈরি করতে হবে। আমি সে জায়গায় থাকলে আমাকেও তাই করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে যে সমস্ত ক্ষেত্রেতে আমাদের দৃষ্টিতে এই অবস্থার মধ্যেও যেটা করা যেত বা করা যায়, আমি সেই কতগুলো দিক এখানে বলছি। প্রথমে আমি বলতে চাইছি যে এবারের বাজেটে অঙ্কের কিছু হেরাফেরি, আমাদের অফিসের বন্ধুরা আছেন তারা নিশ্চয় নোট করবেন। সেটা কি? 2026-27 বাজেট প্রস্তাব দেখানো হয়েছে 34,212 কোটি 31 লক্ষ টাকা, অর্থাৎ গেল বছরে একটু আগে আমরা রিভার্স বাজেট আমরা এই আমরা পাস করে দিয়েছি, তার তুলনায় বির তুলনায় এটা 5.52% গ্রোথ বা বেশি। কিন্তু আমরা যে এখন পাস করে ফেললাম একটু আগে, কয়েক সেকেন্ড আগে, সেই হিসাব ধরলে পরে এই গ্রোথ অঙ্কের হিসাবে অনলি 3.6%। আর এই সময়তে যে ইনফ্লেশন হয়েছে, এই সময়তে যে মুদ্রাস্ফীতি হয়েছে, এটা প্রায় 3.6%। আপনি 3.7% এবং 3.6% যোগ করেন, তারপর আমাদের গ্রোথ কত তাহলে গত বছরের তুলনায় অনলি 0.1%। 2026-27 এই 25-26 বাজেট প্রস্তাবের চাইতে এই বাজেট প্রস্তাব যা অঙ্ক দেখানো হয়েছে, ইট ইজ দি গ্রোথ ইজ অনলি 0.1%। তো একদিক থেকে হ্যাঁ 1% হলেও তো 0.1% হলেও তো একটু গ্রোথ হয়েছে, কিন্তু মিনিমাম যদি 10 to 15% গ্রোথ না হয়, সাধারণত আমরা কি বলি, দিস ইজ নেগেটিভ গ্রোথ, নট দি পজিটিভ গ্রোথ। এটা -30 প্লাস, কিন্তু যে গত বছর থেকে এবছর যদি মিনিমাম 10% গ্রোথ না হয়, ইট ইজ নেগেটিভ, এটা ঋণাত্মক, এটা পেছন দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি না। স্যার, এই ক্ষেত্রে আমাদের প্রস্তাব থাকবে, আমার প্রস্তাব থাকবে যে জনগণকে আমাদের বাস্তব বা প্রকৃত তথ্য দেওয়াই উচিত। অঙ্কের হেরাফেরি বা জাগলারি করে এটা দেওয়া মানে কি, একটা হাই হোপ জেনারেট হবে, কিন্তু কিছুই হলো না, এতে ফ্রাস্ট্রেশন হবে। এটা করা একদিক থেকে মানুষকে যে সত্য থেকে দূরে রাখার সামিল, এটা হওয়া উচিত না। স্যার, দ্বিতীয় যেটা
কোনো বাজেটে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখানে দেখানো হয়েছে 2026-27 ক্যাপিটাল এক্সপেন্ডিচার 8,945.92 crore রাখা হয়েছে, অর্থাৎ 13.19% বৃদ্ধি হয়েছে। কিন্তু এটাও আরির সাথে বিচার করুন, আরির সাথে বিচার করলে পরে এটা প্রায় 1,522.76 crore লেস, অলমোস্ট 50% গত বছরের তুলনায়। কাজে এই ক্ষেত্রেতেও আমাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে এটা ঘটনা নয়, কেননা যে বি দেখালেও আরই এসে এটা কমে যাচ্ছে। কাজে গতবার থেকে আমরা সেখানে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রেতেও আমরা পিছিয়ে পড়ছি। দেন আরেকটা হলো এক্সপেন্ডিচার অন লোন রিপেমেন্টস। এটা দেখানো হয়েছে এই লোয়ার গ্রেডে দেখানো হয়েছে, একটু কম করে দেখানো হয়েছে, না আমাদের এত এই লাইবিলিটি নেই ইত্যাদি। 544.33 crores, কিন্তু on the previous year's RE it is 967.16 crores. তাহলে আমাদের ঋণ শোধ করতে হচ্ছে। এই যে কম দেখাচ্ছি, আসল কম দেখাতে পারছি না আমরা, এই টাকাটা আমাদের ঋণ শোধ করতে গিয়ে টাকাগুলো চলে যাচ্ছে। এই টাকায় নতুন রাস্তা, নতুন পানীয় জলের কোনো পরিকাঠামো, নতুন চাকরি, নতুন হসপিটাল, নতুন কলেজ আমরা কিচ্ছু করতে পারছি না। এবং সেই জায়গায় যে আমাদের মার্কেট বোরিংয়ের উপর, লোনস অ্যান্ড বোরিংসের উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে এবং এটা বাড়ছে। এবং এটা এই বাজেট একটা গ্ল্যান্সে আপনি দেখিয়েছেন, এই জায়গাতে আমাদের এই মার্কেট লোনস অ্যান্ড বোরিংস এবছর 3,397 crores, অর্থাৎ যে ঋণের ওপর দাঁড়িয়ে আমরা এগুলি সামলাতে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের যে উন্নয়নের ক্ষেত্রে যে ধরনের খরচ করার প্রয়োজন, খরচ করা দরকার, সেরকম ভাবে অর্থ যোগান আমরা করতে পারছি না। এতে কি প্রমাণিত হচ্ছে যে আমরা ঋণের জালে ফেসে যাচ্ছি। ডেট সার্ভিসিং বার্ডেন সামলাতে গিয়ে আমাদের যে ফিসকাল স্পেস ফর ডেভেলপমেন্ট, আমাদের যে উন্নয়নের জন্য সেদিক থেকে আমাদের অর্থের যোগান সেখানে কম হচ্ছে। তো এই জায়গায় আমাদের our suggestion, strong monitoring and execution of the development projects, and attempt should be there to timely completion of such projects. Also, adequate attention should be given on rational debt management. আমরা ঋণ করে নানা শুধু এই RIDF হোক, এক্সপ্লেনারি প্রজেক্ট হোক, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, কিন্তু সেই ক্ষেত্রেতে এখানে নানাভাবে আলোচনা হয়েছে। একদিক থেকে হলো করাপশন, নেগোসিয়েশন, ডিলে, এই জন্য তার লাইবিলিটি বেড়ে যাচ্ছে। 100 টাকার কাজ আমাদের 200 টাকা করতে হচ্ছে। কিন্তু দেখা গেল কোয়ালিটি, এই সমাজ আগে অনেক রাস্তা এই কার্পেটিং হয়, সমাজ আগে তৈরি হয়, কিন্তু সমাজের মধ্যে কার্পেটিং উঠে যাচ্ছে। পিচ করা রাস্তা পাবলিক গিয়ে দেখিয়ে দিচ্ছে, এই দেখো কোথায় রাস্তা, যে স্পেসিফিকেশনে কাজ হওয়ার কথা, কিন্তু কাগজে পত্রে কিন্তু হিসাব দিয়ে দেওয়া হচ্ছে, এত হাজার কিলোমিটার রুট হয়েছে, এত বিল্ডিং হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু তার লংজিভিটি, এটা কিভাবে আমাদের ক্যাসকেডিং এফেক্ট হবে? কারণ যে কাজটা আপনার আরো 5 বছর বাদে সেই রাস্তা ধরার কথা, আপনাকে 6 মাস পরে রাস্তা ধরতে হচ্ছে। অর্থাৎ যে কাজ 5 বছর টিকার কথা, সেই কাজ আপনার 6 মাসও টিকছে না। তো এই জায়গায় যে স্ট্রং মনিটরিং এন্ড এক্সিকিউশন অফ দ্য ডেভেলপমেন্ট প্রজেক্টস এন্ড অ্যাটেম্পট শুড বি
দেয়ার টু টাইমলি কমপ্লিশন অফ সাচ প্রজেক্ট। সব কিছুতেই আমি একটা শুধু উদাহরণ দিলাম, এটা হচ্ছে না। এই কারণে আমাদের ড্যাপ বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এখন যে নেট পাবলিক ড্যাপ প্রায় ৬,২৬১ কোটি ২৭ লাখ টাকা। এত বড় ড্যাপের উপর আমরা দাঁড়িয়ে আছি, এ সম্পর্কে ভাবা দরকার। কাজেই নিশ্চয়ই আমাদের ফাইন্যান্স মিনিস্টার যা আগামী দিন বা ফাইন্যান্স দপ্তর এগুলো নিয়ে দেখবেন। তারপর বাজেট প্রস্তাবে যে রাজ্য আর্থিক অবস্থা যে শোচনীয়তা বা ধারাবাহিক দুর্বলতার ছবিও প্রতীয়মান। যদিও আমি আবারও বলছি, মিষ্টির ফলের শ্রুতি মধুরতা সেখানে আছে, কিন্তু দেখা যাচ্ছে সেটা কি, যে এই যে কন্টিনিউড যে ফিসকাল স্ট্রেস, আমরা অ্যালোকেশন দেখাচ্ছি, মানে আউটলে দেখাচ্ছি, কিন্তু সে অনুযায়ী অ্যাচিভমেন্ট আমরা পাচ্ছি না। এটা এই জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রেতেও এবং পাশাপাশি এই যে ভ্যাকান্সি ফিলিং আপ, এক্সিস্টিং যারা আছে তাদের এই রেগুলার করা, দিয়ে দিতে না পারা, এখনো 70% 5% দিয়ে দিয়েছেন, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আরো 70% বকেয়া সে রয়ে গেছে। কেন এগুলো? কেননা এই যে আমাদের ফিসকাল হেলথ, তাতে স্ট্রেস, যে এটা মেটানো যাচ্ছে না। সে কারণে যে লাইবিলিটিস গুলো গভর্নমেন্টকে দেখতে হবে, পাবলিক থেকে ডিমান্ড উঠছে, এসেনশিয়াল, এগুলি আমরা কোনোটাই মিট করে উঠতে পারছি না। তাহলে এই জায়গায় আরো বেশি ডিসিপ্লিন দরকার, টাইমলি এডুকেশন দরকার, আরো বেশি মনিটরিং দরকার। সার্বিকভাবে রাজ্যের বিকাশের জন্যই এটা প্রয়োজন। তারপর অর্থনৈতিক যে শৃঙ্খলা, আমরা পাবলিক ডেট অর্থাৎ এই ঋণের কথা বলেছি। আমাদের ভারতীয় অর্থশাস্ত্রে বহু পুরনো একটা কথা আছে, ঋণং ক্রেতা কৃতং বিভেদ। 4 বার তার বলেছিলেন, এটা প্রচন্ড ভালোভাবে বুঝবেন, মাঝে মধ্যে এই সমস্ত দিয়ে থাকেন যে ঋণ করে হলো ঘি খাও, মজা করো, কিভাবে পরিশোধ করলে এমন না, খেতে থাকো। এটা শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে এবং পড়তেও ভালো লাগে, কিন্তু বাস্তবে এই যে ঋণ এইভাবে নিতে থাকলে পরে একটা সময়তে কি হবে, যে আমরা একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাব। এই ডেট ট্র্যাপে পড়ে যাওয়ার কারণে এরকমই কর্মচারীদের দিয়ে দেওয়া, হসপিটালে পথ্য দেওয়া, শিশুদের পুষ্টি দেওয়া, এসেনশিয়াল অনেক সার্ভিস করা, এই মানে মিট করা, এগুলোর দিক থেকে আমরা অপারগে বা আগামী দিনগুলোতে আরো খারাপ দিন সেখানে আসবে। এই জন্য এই যে আমাদের উইক রেভিনিউ বেস, যেটা দেখা যাচ্ছে ঋণের উপরে নির্ভরশীলতা এবং লিমিটেড ফিসকাল সাস্টেনেবিলিটি, এগুলাকে এইভাবে লুকানো ঠিক নয়। এটা সঠিকভাবে দেখিয়ে এর থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, দরকার লাগলে পরে একটু বিটার পিল, অর্থাৎ একটু কষ্ট করতে হবে আমাদের, কিন্তু দেদার খরচ করা এটা তো ঠিক না। এটা তো আমার মানে মোটেই উচিত না। যে আমাদের করা উচিত প্রুডেন্ট ফিসকাল ম্যানেজমেন্ট পলিসি শুড বি ফলোড। এই যে গতকাল একটা আলোচনা শুনেছি, মাননীয় পঞ্চায়েত মন্ত্রী আবার দাঁড়িয়ে যাবেন না বলছি যে না, একটা প্রভিশন আছে যে আপনার ছবি সাপেই আপনি 24-25 লক্ষ টাকা খরচ করে ফেলেন। আমি দেখছি আগরতলা শহরে তো মানে ফ্ল্যাক্স পোস্টারে 6 লাখ, যে 10-5 জায়গার মধ্যে একই ছবি 3-4টা। আরে বাবা, ঠিক আছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী মন্ত্রীর ছবি লাগাবেন, সব ঠিক আছে, করুন না, কিন্তু এত ছবি দেওয়ার কি দরকার আছে? আপনারা যদি কাজ করে থাকেন, মানুষ আপনাদেরকে ছবি লাগাতে হবে, এমনিতেই বলবে। কাজে সেই জায়গাতে প্রুডেন্ট ফিসকাল ম্যানেজমেন্ট পলিসি শুড বি এডিয়ার, যে এইভাবে
অথচ আমরা এরকম যে লাইবিলিটি অনেকগুলো করা দরকার, অনেক এসেনশিয়াল, এগুলো মিট করতে পারছি না। কিন্তু ফ্ল্যাক্স চাপাবো, গাড়ির এই খাওয়া দাওয়া করবো, এবং দেখা যায় রাস্তায় নামলে পর রাস্তাতে যে গাড়ির ব্যবহার, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিএসসির চেয়ারম্যান, এটা দেখা দেখি এডিসির এই জোনাল চেয়ারম্যান, সাব জোনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব বড় বড় নেম প্লেট লাগিয়ে, তো এই গাড়িগুলোর ভাড়া কে দিচ্ছে? আমাদের সময় এরকম ছিল না ভাই, আমাদের সময় ছিল না। সমিতির চেয়ারম্যান, আমি দায়িত্ব নিয়ে বলছি, মাননীয় বিরোধী দলনেতা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আপনি যেই ব্লকে মণিপুর ৭ ব্লকে আপনি দেখবেন, আমি বলছি তো আপনাকে, আমি নিজে দেখেছি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বোলেরো গাড়ি ইউজ করতো। এটা ভিডিও যদি গাড়ি ইউজ করতে পারে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ইউজ করতে পারে। বলছি আমাদের সময় কি করতাম আমরা? আমাদের সময়তে একমাত্র সভাধিপতি ছিল। তারপর ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোতে দেখার জন্য আমরা বলতাম রোটেশনে ডিপার্টমেন্ট গুলো, তাও সব দিন না, রোটেশনে ডিপার্টমেন্ট গুলো তারা গাড়ি নেবে এবং অফিসার সাথে থাকবে। কিন্তু এখন তো হয়ে গেছে কি একদম 24 ডেডিকেটেড ভেহিকল ছিল আপনাদের সময়। একদম না, প্লিজ ক্রস এক্সামিন। ঠিক আছে, আপনি নিয়ে দেখুন, ডেডিকেটেড ভেহিকল ছিল। নগর পঞ্চায়েত চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, আমাদের পৌর পরিষদের চেয়ারম্যান, প্রত্যেকই ডেডিকেটেড ভেহিকল। পৌরসভার চেয়ারম্যান ছিল, কিন্তু পৌর পরিষদের চেয়ারম্যান যদি থাকতে পারে, নগর পঞ্চায়েত চেয়ারম্যান ছিল, আমি বলছি আপনাকে, পৌর পরিষদের চেয়ারম্যান যদি থাকতে পারে, একটা পঞ্চায়েত সমিতি তো একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে, ঠিক আছে, একটা বিএসসি বিস্তীর্ণ এলাকা নিয়ে, মাননীয় মন্ত্রী যদি হয়ে থাকে, আমার যখন এসেনশিয়াল কতগুলো মিট করতে পারছে না, এইভাবে এক্সপেন্ডিচার করবো আমরা, আমি সেজন্য আমার সাজেশন দিচ্ছি। সো ইট শুড বি অ্যাভয়েডেড। এরকম যদি আনস্ক্রুপুলাস এই সমস্ত অর্থ যদি খরচ হয়, তাহলে খুবই ভালো কাজে তো করতে পারবো না। আমাদের অর্ডার টাকা তো নেই, আমি প্রস্তাব দিচ্ছি, আপনার না মানলে তো আলাদা জিনিস। জানি না এটা, যদি আগেও একদিন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে এই হাউসে, মানে অপরচুনিটি, যদি প্রভিশন থাকে যে প্রচারের জন্য এই টাকা, যদি এটা আমি খরচ না করি অন্য কাজে করতে পারবো। আমি আমার কথা বলা শেষ, আপনি বলুন না স্যার, আপনি আমার জবাব দিন, একদম আমার থেকে আরো বেশি দূর আলো দিয়েছে। আমি আমার প্রস্তাব রাখছি। একটা আমি বলছি আপনাকে, আপনি যে প্রসেস কথা বলছেন, একটু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনিও তো মন্ত্রী ছিলেন দীর্ঘদিন, ইফ আই এম নট রং, সিন্স 1993 লেফটেন্যান্ট গভর্নমেন্ট একটা স্পোর্টস মিনিস্টার ছিলেন। তখন একরকম ছিল, আজকে যে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিমে আইসি অ্যাক্টিভিটিজের জন্য একটা ফান্ড আসে। আইসি মিনস ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। এই যে আইসি অ্যাক্টিভিটিজের জন্য ধরুন 1 কোটি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাঠিয়েছে, তার মধ্যে 7% বা 10%, 10 লক্ষ টাকা আইসি অ্যাক্টিভিটিজের জন্য ধরা থাকে। এই টাকাটা যদি আইসি অ্যাক্টিভিটিজে আপনি খরচ না করেন, টাকা ফেরত চলে যায়, এবং নেক্সট টাইম गवर्नमेंट ऑफ इंडिया বলবে आप लोग कोई काम के नहीं हो, आईसी एक्टिविटीज का ফান্ড তো আপনি অন্য খাতে খরচ করতে পারবেন না, তো আমার সেটা এই ফান্ডে খরচ করতে হবে। You will get the opportunity. Please, না, অপরচুনিটি চাই না। আপনি যেটা বলছেন মানে যে সরকারটা ফ্লেক্সের উপরে চলছে, গতকালকেও বলছেন দিবকর বাবু পঞ্চায়েত মন্ত্রী, প্লিজ যে ফ্লেক্স লাগাতে পারবে না, এই ফ্লেক্স কি আপনাদের কি লাগছে? তাহলে তো সময় নষ্ট হচ্ছে। আমি বলবো you keep repeating reply. আমি লজিক্যালি বিষয়টা তুলছি, if you have replied to that, definitely I am bound to listen. Sir, তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কেন কথা বলে বলছি, কারণ এখানে গত 4 দিনে আলোচনাতে বহু কিছু খরচ করার জন্য কনস্ট্রেন্ট নেই কথাগুলো বারবার আসছে। কাজে এই নেইকে যদি আছে করতে গেলে পরে আমাদের এই প্রুডেন্ট ম্যানেজমেন্ট অফ ফিসকাল ম্যানেজমেন্ট এটা করা দরকার। আমি এই সাজেশন যে মাননীয় এই অর্থমন্ত্রী দিতে চাইছি। তারপর স্যার এমপ্লয়মেন্ট, এটা যে কোনো দাম আমাদের গভর্নমেন্টও ছিল, যখন ছিল এরকম যখন বাজেট ফাইন্যান্স মিনিস্টার তৈরি
করতেন। আমরা একবার নয় কয়েকবার আমরা বসতাম ক্যাবিনেটে, নামতত্ত্ব সবাইকে লেখা হয়েছে এ সম্পর্কে কি হয়েছে, এবং দপ্তর সম্পর্কে বলার পরও যে না, যেহেতু আমাদের 5 বছর পর ভোটে যেতে হয়, আবার ভোটে যেতে ফিরে যেতে হবে, জনগণের মন জয় করতে হবে, এবং অবশ্যই এই মন জয় করা মানে একেবারে কোনো ধরনের ধোঁকাবাজি করে না, ভালো কাজ করার মধ্য দিয়ে। এবং তার মধ্যে যে কোনো গভর্নমেন্টেরই সবচেয়ে বড় একটা উদ্যোগ থাকে হলো জব জেনারেশন। হ্যাঁ, অবশ্যই জব সবটাই সরকার এই পাবলিক জব দেবেন, অর্থাৎ সরকারের চাকরি দিতে পারবে, এটা সম্ভব না। আমাদের সিস্টেমে তো অসম্ভব। এই জায়গাতে পাবলিক প্রাইভেট সব দিক থেকে সেরকম অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। কিন্তু আমরা কি দেখছি স্যার, বাজেটটা অন্তত এসবের সম্পর্কে একটু ব্যাখ্যা থাকা উচিত ছিল, যে প্রায় প্রতিদিন এই যে বাজেট অধিবেশন শুরু হবে, প্রত্যেক দিন নতুন নতুন ছেলে আমার বাড়ির সামনে এসে ভিড় করছে, স্যার আমাদের এটা বলুন, এই কথাটা তুলুন, এটা বলুন। টেলিফোন তো অসংখ্য, হোয়াটসঅ্যাপে জ্যাম হয়ে গেছে। ফিক্সড পে, সর্বশিক্ষা অভিযান, জেআরবিটি, গতকালও বিস্তৃত আলোচনা হয়েছে, আমি সময় নেব না এক্ষেত্রে। এবং কি করছেন, অথচ এগুলোর প্রতি যে এই যে খিদে তৈরি করার পেছনে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি, যে আমরা আসলে পরে এগুলি সব প্রথম মন্ত্রিসভাতে আমরা রেগুলার করে দেব, প্রথম বছরে 50,000 চাকরি দেব, 20 স্কুলের চাকরি দেব। এখন তো উল্টা হচ্ছে, এবং তার মধ্যে ছিটে ফুটা যারা এরকম কিছু ভার্ডিক্ট পাচ্ছে, আপনারা চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে, সেখানে স্বাভাবিক এই সমস্ত গরিব যুবকদের পক্ষে, বেকারদের পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে সরকার তো বড় বড় উকিল বসিয়ে সেখানে এই আর্গুমেন্ট করছে, অনেক জায়গায় পারছে না। কিন্তু এগুলো দেখা দরকার। আমি জন্য বলবো যে মাননীয় অর্থমন্ত্রী কিভাবে কন্ট্রাকচুয়াল, ডিআরডব্লিউ, এসটিজিটি, এসএসএল, জেআরবিটি, এদের একটু জাস্টিস দেওয়া যায়, নির্দেশনা দেওয়া যায়, একটা পথ খুঁজুন। যদি সেখানে কোনো ফ্ল থাকে, ইয়ে থাকে, কিভাবে তাদেরকে রাস্তা দেখানো যায়। এবং একই সাথে গতকালই আমরা এডিসির ভোটের তারিখ 13 তারিখ ছিল, 12 তারিখ আমরা পিছিয়েছি আমরা এই কারণে। একই দলের শরীর, আমরা একই এদিক থেকে সব রেজাল্ট আছে, এক ব্যাচ, এক সরে কথা বলতে হবে, তো এখানে বাইরে যাই এখানে বলার চেষ্টা করছে না। কিন্তু বাইরে গিয়ে, যেমন গতকাল মাননীয় এই রঞ্জিত দেববর্মা তিনি শুরু করেছেন যে আমি রাজ্যপালের বক্তব্যকে আমি সমর্থন করি, কিন্তু সমর্থন করার পর এই একটা শব্দের পর ওনার সমস্ত শব্দটা কি, আমার এডিসি এলাকাতে কেন এটা হলো না, কেন এটা পেল না, কেন এটা দেখলো না। রাইট, আমি সমর্থন করি। তো এই জায়গায় এই যে ফিসকাল ম্যানেজমেন্ট, এই পরিকল্পনাগুলো, কাজেই আপনি নিশ্চিত প্রলয় এবং সমস্ত স্মৃতি মধুর করেছেন। এই ক্ষেত্রেতেও কিভাবে আরো করা যায়, সবটা পারবেন কথা বলছি না, কিন্তু একটু চেষ্টা করলে পরে কিছুটা জাস্টিস দেওয়া যায়। তার সাথে 10,330 এ কথা বললে বলবেন আপনাদের সময়তে, হ্যাঁ আমাদের সময়তে করেছে। কোর্ট কি বাড়িয়ে দিয়েছে না, তোমাদের ইন্টারভিউ প্রসেস, সিলেকশন প্রসেস এগুলোতে কোনো ধরনের ভুল নেই, কিন্তু আরার তো হয়েছে 1980-তে, এবং এই আরারের ভিত্তিতে এই হাউসের ভিতরেও অ্যাসেম্বলির বহু কর্মচারী সেই আরারের ভিত্তিতেই অ্যাসেম্বলিতে চাকরি করছেন। এখন কেউ কেউ উঁচু পদে উঠেছেন, এখন সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি ইত্যাদি পদে আছে। কিন্তু এই ক্ষেত্রেতে এতে দুর্ভাগ্য, সুপ্রিম কোর্ট বলেছে এই আরার গন্ডগোল কাজই এটা যাচ্ছে না। ঠিক আছে, আমি মেনে নিলাম লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, কেন আর কি সেরকম দলের সংশোধন করে
কারণ এই জায়গাতে যে মাননীয় অর্থমন্ত্রী ঠিক আছে এই বাজেট না হলেও একটু ভাবুন 10,323 কি কোন রকম একটা আর্থিক প্যাকেজ দিয়ে হলেও কিভাবে তারা বাঁচতে পারে, যদি চাকরি নাও হয় একটা সম্মানজনক বাঁচতে পারে। ইতিমধ্যে প্রায় 300 জনের মতো অকালে মারা গেছে, এটা মানবিক দায়িত্ব আমাদের সকলেরই। স্যার, গতকাল মাননীয় ম্যান পাওয়ার ট্রেনিং মিনিস্টার স্ট্যান্ডলি তিনি একটা রেফারেন্সে জবাব দিয়েছেন 13,000 চাকরি প্রসেসের মধ্যে আছে। আমি কালকে শুনেছি, আমি ছিলাম, আমি থাকলেও তো আমি দাঁড়িয়ে বলতাম ইউ প্লিজ আপনার দিয়ে দিন কোন কোন পোস্টের জন্য প্রসেসে আছে। কিন্তু প্রসেস তো ইন্টারভিউ নিয়েছেন, ইন্টারভিউ বাতিল 3 বছর 4 বছর আগে শেষ। শুনুন না কেন উঠে যাচ্ছে, বলুন, আপনি বলবেন তো। আমি কিন্তু স্পেসিফিক কোন কোন দপ্তরে ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি যে 13,000 প্রসেসিং এর মধ্যে আছে। কিন্তু আমি যদি এই জায়গায় আসি, আপনাদের প্রতিশ্রুতি ছিল 18 ইংরেজিতেই 50,000 দেবে, কিন্তু এখন বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী গতবার কত এখনো এই সেশনে বলেননি 23,000 মতো দিতে পারছেন। তাহলে 50,000 হতে গিয়ে আর কত হাজার বাকি আছে? আপনার 13,000 মেনে নিলাম, ঠিক আছে, আমি আপনার বলা দরকার নেই, আপনার 13,000 প্রসেস আছে, আমি অ্যাকসেপ্ট করছি। কিন্তু 13,000 দিয়ে দিয়েছে মনে করো আগামীকাল, তো 23,000 হবে 13,000, তাহলে কত হলো? 36,000। তাহলে আরো 14,000। 18 প্রতিশ্রুতি, 18 এবং আরো 5 বছর চলে গেছে, আরো 7 বছর চলে গেছে। এই 7 বছর কি হলো? স্যার, আমি একটা চিত্র দেখাচ্ছি, ভেরি ভেরি লাভলি। আচ্ছা, পরে আছে। তো এই জায়গায় শুধু এই ক্ষেত্রেতে না, মাইগ্রেশন অফ লেবার ত্রিপুরা রাজ্য থেকে সেই কোভিডের সময়তে তখন হিউম্যান ক্রাই হয়েছিল, যখন লকডাউন হয়ে গেল, বাড়িতে ফিরতে পারছে না, সেখানে যেখানে গেছে সেখানে খেতে দিচ্ছে না, তখন গভর্নমেন্টই বলেছিল সংখ্যাটা কত হবে। তখনকার সময়তে এটা মোর দেন 60 লাখ, এটা বেড়ে এখন 60,000, এখন এটা বেড়ে লাখ ক্রস করছে। কোথায় যাচ্ছে? শুধুমাত্র লো এন্ড, অর্থাৎ 7, 8, 9 পাস করা ছেলে মেয়েরা না, বিএ পাস, এমএ পাস, ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে মেয়ে তারা। টাইম কিন্তু মনে ছিল না, আচ্ছা, টাইম মনে ছিল না আপনার, তো এটা সময়টা 45 মিনিট গেছে, আচ্ছা, ঠিক আছে, আমি শেষ 45 মিনিট গেছে। চেষ্টা করবো তাদের শেষ করতে। তো সেই জায়গায় আপনার পরেও আরো কয়েকজন আছে আজকে তো আর হবে না, আজকে পর্যন্ত না, একজন কালকে থাকবে না, একজন বিশ্বজিৎ কবে একটু করবে, তো কি হলো? যে একটু আমরা 6টা বেজে তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি আরেকজনের জন্য ছেড়ে দেব। তো মাইগ্রেশন লেবার কেন হচ্ছে? হ্যাঁ, আমাদের এখান থেকে ইঞ্জিনিয়ার, পাইলট, প্রফেসর, সায়েন্টিস্ট ওই আমেরিকাতে যাক, ইউরোপে যাক, আমরা খুব খুশি হব। কিন্তু আমাদের রাজ্য থেকে শুধু লো এন্ড না, হাই এন্ড ছেলে মেয়েরাও হাজারে হাজারে অন্য রাজ্যে কি কাজ করছে? সিকিউরিটি গার্ড, রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকান, এবং সেখানে গিয়ে ঠিকমতো মজুরি পায় না, সেখানে নানা ধরনের অখাদ্য কুখাদ্য খেয়ে মারা যাচ্ছে, লাশ করতে ফিরে আসতে পারছে না। কাজে এই যে আমাদের যে ইকোনমিক সিনারিও, যে গ্রিন সিনারিও, এর প্রতিফলন উল্লেখ করি। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত শূন্য পদ পূরণ করার জন্য একটা রুটম্যাপ করুন, সরকার বলুন। এরকম ঝুলিয়ে না রেখে যেগুলো এখন প্রসেস হয়ে আছে, মাননীয় ম্যান পাওয়ার ট্রেনিং মন্ত্রী বলছেন করবেন, ধরে নিলাম 13,000 হবে, কিন্তু বাকি
আরো প্রায় 40-50 হাজার কবে হবে এগুলো দেখা দরকার। স্যার, রুরাল এমপ্লয়মেন্ট এখানেও আবার আসতে হয় আপনাদের 1800 পজিশন। কি বলেছেন? প্রথম মন্ত্রিসভার প্রথম মিটিং থেকে সিদ্ধান্ত হবে 200 দিনের রেগা কাজ 340 টাকা মজুরি। এখন 8 বছর হয়ে গেছে, আপনাদের কি প্রথম মন্ত্রিসভা এখনো মিটিং হয়নি? এখনো কি মন্ত্রিসভা মিটিং করতে পারেননি আপনারা? এখন গত 17 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এই রেগার কাজের কি তথ্য দিয়েছেন? গড়ে গেল বছর মাত্র 43 দিন কাজ হয়েছে। আপনারা এখন বলছেন 125 দিন কাজ দেবেন, আরো বেশি দেবেন। ঠিক আছে, এটা তো সামনে দেখা যাবে, যেহেতু শুরু হয়নি আমরা এখনই বলতে পারছি না। কিন্তু 100 দিনের কাজের গ্যারান্টি তো ছিল, রাইট বেস্ট, তখন হলো না। এবং অনেক জায়গাতে কাজ হয়েছে, হ্যাঁ না আগে তো ছিল, এখন তো ডিমান্ড বেস্ট, তখন রাইট বেস্ট ছিল, রাইট বেস্টই হলো না। এখন তো বলবেন ডিমান্ড বেস্ট। ঠিক আছে, আপনি যেখানে রাইট বেস্টটাই আপনি ইগনোর করলেন, এখন ডিমান্ড বেস্ট বলবেন যে না, যেমন এখন তো 2 মাস কাজ হবেই না বলে দিয়েছে এই আইনে, কি হবে? তো কি আত্মনির্ভর জন্য আপনি হারভেস্টিং এর টাইমে এবং প্ল্যান্টেশনের টাইমে এই দুটা সময় যাতে শ্রমিকরা বিশেষ করে কৃষি সামগ্রী যাতে উঠাতে পারে, সেই জন্য ভালো করেছে এটা। আচ্ছা, আর ইনি কি বলছেন, আপনি কি জীবন করা কি এরকম থাকবো, আত্মনির্ভর হবো না কোনোদিন? ওটা এক জিনিস শুনুন না। আপনি কৃষকদের প্রয়োজন মেটানোর জন্য আপনি সেরকম স্কিম করুন তাদের জন্য, কিন্তু দোষ হওয়ার নিডি তারা তো কৃষক নন, তাদের পেট ভরার জন্য তো আপনাকে রাষ্ট্রকে দেখতে হবে। আপনি যদি বলেন যে না আমি শুধু কৃষকদের অবস্থা দেখবো, তাহলে তারা কোথায় যাবে? যাই হোক স্যার, এই ক্ষেত্রেতেও এবং এটাই হচ্ছে এখন এই যে লকসাইডের যে ডেভেলপমেন্ট, এটার কারণে শহরে ভিড় বাড়ছে। শহরে ভিড় বাড়ছে, শহরে কেন এত অটো, এত টমটম, এত রিক্সা? সব গ্রামের মানুষ উঠে আসছে। আর আমরা বলছি একটা টমটমের ঋণ ধরিয়ে দিয়ে, একটা অটো ধরিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট হয়ে গেছে। আসলে কি এমপ্লয়মেন্ট হচ্ছে এগুলো? আপনার আমার ছেলে কি আমি দেবো টমটম চালাবার জন্য? কিন্তু বাধ্য হয়ে পেটের দায়ে আসতে হচ্ছে। ইট ইজ নট দি ডেভেলপমেন্ট এট অল, এটা লকসাইডের ডেভেলপমেন্ট। কাজে গ্রামে কাজ বাড়া, গ্রামে কাজ ব্যবস্থা করুন। শুধু এলজি রামজিমের একা কথা বলছি না, আরো নানাভাবে কর্মসংস্থান করার জন্য সেই উদ্যোগ নেওয়া দরকার। তা না হলে কি হবে, সব শহরে ভিড় করবে। আপনি যতই রাস্তা বড় করেন, যতই ভোগাল উচ্ছেদ করেন, আবার বসবে, আবার বসবে, এই তো হচ্ছে। এবং এই বৈষম্য তৈরি হচ্ছে, এটা দেখা দরকার। তারপর স্যার, যাই হোক, আপনার বাজেট প্রস্তাবে ডিএর কথা দেখা থাকলেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, যদিও এটা রিফ্লেকশন আপনার বাজেট প্রস্তাবে নেই, অঙ্কের রিফ্লেকশন নেই। আমরা ওই 270 কোটি টাকা ডেফিসিট নিয়ে যাচ্ছি, কিন্তু এটা আসলে এখন 770 কোটি টাকা। এনিওয়ে, আমরা ধরে নিচ্ছি 770 crore। ধন্যবাদ মুখ্যমন্ত্রী। কিন্তু কেন ডিএ পাচ্ছেন? এখন সেন্ট্রাল ডিএ 58%, এই 5% যুক্ত হওয়ার পর এটা এখন 41%, গ্যাপটা কত হলো? আরো 17%। কবে হবে? এই জায়গায়ও যে ফিসকাল ডিসিপ্লিন, অর্থাৎ আপনার আয় হচ্ছে না, আর ঋণ করেও আপনিও ভয় পাচ্ছেন আমি ঋণ করে দিয়ে দেব। আপনারও স্বাভাবিক, আমি অর্থমন্ত্রী, আমি পারবো না। কাজে এই ক্ষেত্রে ডিসিপ্লিনটা বাড়ানো দরকার। আমি সেই জন্য বারবার বলছি, এই যে মিসইউজ নানাভাবে, এগুলি কমাতে না পারলে পরে আপনার এই গ্যাপগুলো বাড়বে, ডিসকন্টেন্ট বাড়বে, বৈষম্য বাড়বে, এবং এর থেকে সামাজিক নানা ব্যাধি, নানা অপরাধ
for them. That's why for the survival they are doing all these wrong deeds. এই জায়গাতে আমরা ঠেলে দিচ্ছি। স্যার, আমি এখন কয়েকটা ডিপার্টমেন্টের সম্পর্কে আসছি, এটা যেভাবে এখানে এসছে। একটা ধন্যবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে যে বিভিন্ন ডিপার্টমেন্ট যে ক্রোনোলজি সাজিয়েছেন, এক্সেলেন্ট। একটু শর্ট করে নিন। হ্যাঁ স্যার, সব এক্সেলেন্ট, খুব ভালো। ছটা যে সঙ্গে আর যেহেতু আমাদের কৃষি নির্ভর অর্থনীতি, কৃষির উপরেই আমাদের অধিকাংশ মানুষের পেট চলে, স্বাভাবিক। এগ্রি অ্যান্ড এগ্রি অ্যালাইডকে আপনারা ফার্স্ট চ্যাপ্টার প্রায় 4-5 পৃষ্ঠা এতে খরচ হয়েছে, তারপরে শিক্ষা এসছে, স্বাস্থ্য এসছে, ইত্যাদি ইত্যাদি, খুব ভালো জিনিস। আমি এই জায়গায় মাননীয় এই কৃষিমন্ত্রী এবং কৃষির সাথে উদ্যান উদ্যুক্ত এবং তার পাশাপাশি ট্রাইবাল ডিপার্টমেন্ট তাকেও বলবো এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, শুধু একা কৃষি দপ্তর পারবেন না, যে শিফটিং কাল্টিভেশন। হ্যাঁ, আপনারা বলবেন যে না আপনারা 35 বছর কি করেছেন? 35 বছর আমাদের মতো করে আমরা চেষ্টা করেছি বহু, এবং বহু লোককে আমরা সেটেল করেছি, কিন্তু তারপর রয়ে গেছে। এবং এই শিফটিং কাল্টিভেশনকে যদি সেটেল কাল্টিভেশনে যদি কনভার্ট না করতে পারি, এটা কোনো একটা সরকার না, ওটা সভ্যতার লজ্জা হবে। কাজে শিফটিং কাল্টিভেশনকে কিভাবে আমরা সেটেল কাল্টিভেশন জবরদস্তি করে বসিয়ে দেবো, আমি সে জায়গায় বলবো। আপনি বহু প্রজেক্টের কথা বলেছেন, বাইরে এই ত্রিপুরা থেকে লেবু পাঠিয়েছেন, এই পাঠিয়েছেন, ইয়েস, টোকেন কিছু পাঠালে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি নিয়ে, এটা দিয়ে হাওয়াই কিছু হবে না। এটা যাতে প্রথমটা নিশ্চয় সরকারকে করতে হবে, কিন্তু তার অটোমেটিক তার ফ্লো হয়, সেভাবে কৃষকদেরকে উৎসাহিত করা, তার ক্যাপাসিটি বিল্ড করা, এটা করা দরকার। এবং পাশাপাশি কৃষি দপ্তর, ফরেস্ট দপ্তর এবং ট্রাইবাল দপ্তর এবং সাথে আরডি দপ্তর, এই দপ্তরগুলো মিলে যদি না দেখা হয়, তাহলে আমাদের রাজ্যের এই জমি এখনো এই কবিত শতাব্দীতেও জমে যায়, টঙে থাকে। হ্যাঁ, আমাদের সংস্কৃতি তার সাথে যুক্ত, আমাদের গান বাজনা নৃত্য গীতে থাকবে, কিন্তু তার জন্য অনন্তকাল সেখানে থাকবে। এখান থেকে মনে মনে বহিরিতা জন্ম হবে। কাজে এগুলো থেকে কিভাবে উদ্ধার করা যায়, এডিসি কে সাথে নিয়ে আরো বেশি সেখানে এই কম্প্রিহেনসিভ প্ল্যানিং দেওয়া দরকার, কিন্তু এই বাজেট প্রস্তাবে সেটা নেই। আরেকটা জিনিস মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, এই কৃষিমন্ত্রী অর্থমন্ত্রীকেও এখানে উল্লেখ করা আছে, একটা ফিগার দেওয়া আছে। আমরা এত কৃষককে আমরা প্রাইম মিনিস্টার যে কৃষক যে বীমা প্রকল্পে আনছে, ভালো কথা, এবং প্রিমিয়ামও দিয়ে দিচ্ছে, কৃষককে কিছু দিতে হচ্ছে না, কিন্তু আগেও বারবার আলোচনা হয়েছে, তাদের মধ্যে কতজন ক্লেম পাচ্ছে? না না, পাচ্ছে ঠিক আছে, কিন্তু কতজন পাচ্ছে? গেল যে ফ্লাডের পর আপনারা যেমন যান, আমরাও যাই, আপনারা হয়তো বেশি লোকের কাছে যান, আমরা কম লোকের কাছে যাই, কিন্তু সেরকম ভাবে কার কাছে কি ক্লেম করবেন, কিভাবে পাবেন? কৃষকদেরকে যদি সেরকম ভাবে আমরা এই এডুকেট না করতে পারি, তাহলে আপনি ওই বীমা যোজনা করিয়েছে বললে বাহবা করলে হবে না, কিন্তু এটা তারা কতটুকু কম্পেনসেশন পেয়েছে এটা হয়নি। এটা এখানে না, শুধু সারা দেশের ক্ষেত্রে তো এটাই যে ঘটনা। দেন স্যার, এলিমেন্টারি এডুকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী শুনছেন, আমি তার উদ্দেশ্যে বলবো, অর্থমন্ত্রী তো আছেন, যে আজকেও টেকনিক্যাল ইউনিভার্সিটি, তারপর মেডিকেল ইউনিভার্সিটির বিল আমরা পাস করে দিয়েছি। আমরা তার বিরুদ্ধে আমরা যাই, ভালো, কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি যদি এলিমেন্টারি যদি গ্যাপ থেকে যায়, গতকালেরই আনসার আছে
345টা স্কুল সিঙ্গেল টিচার, আরো প্রায় সমসংখ্যক স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। কোথায়? আবার সেখানে শিক্ষা দপ্তর অফিসাররা স্টার চিহ্ন দিয়ে লিখে দিয়েছেন এই সমস্ত স্কুলগুলো এডিসি এলাকায়। তো কারা এডিসি এলাকা? তাহলে এডিসি এলাকার ছেলেমেয়েরা এই 345টা স্কুল, তারপরে আরো প্রায় সমস্ত স্কুল আংশিক টিচারে ভুগছে। একটা ছেলে তো অনন্তকাল ক্লাস মানে পড়বে না, কবে আমার এখানে শিক্ষক আসবে, তারপরে গিয়ে আবার ভর্তি হবে না, তার বয়স বাইরে বেড়ে গেলে সে স্কুলে যাবে না। এটা একটা ক্রাইম এগেইনস্ট এ সেকশন অফ পপুলেশন। আমি ট্রাইবাল নন ট্রাইবাল বলছি না, ইট ইজ এ ক্রাইম এগেইনস্ট দি চিলড্রেন। স্যার, এটা দেখা দরকার। তার সাথে বলবো স্যার, এখানে হায়ার এডুকেশন মাননীয় হায়ার এডুকেশন মিনিস্টার এখানে আছেন, এই অধিবেশনে বোধহয় 3-4টা ইউনিভার্সিটি বিল আসছে সরকারি। স্যার শেষ করছি আমি 5:30 শেষ করবেন একদম। স্যার, হায়ার এডুকেশনে স্যার আপনি ইউনিভার্সিটি করছেন, কিন্তু ফ্যাকাল্টি কোথায়? আপনার প্রায় 700 গেস্ট লেকচারার দিয়ে আপনি এই চালাচ্ছেন, সেখানে স্যার ইউনিভার্সিটির স্যার 2026-27 শিক্ষাবর্ষে 7th and 8th সেমিস্টারে পড়াশোনা করবে তাদের জন্য সাবজেক্ট হবে এখন রিসার্চ এন্ড স্পেশালাইজেশন। নিশ্চয়ই আপনি ভালোই জানবেন, এটাই নিউ এডুকেশন পলিসি। তাহলে ইউজিসির নর্মস অনুযায়ী 25:1 ফর সায়েন্স এন্ড 30:1 ফর সোশ্যাল সায়েন্স অনুপাতে 2413 জন আপনার অধ্যাপকের প্রয়োজন। আপনার কি আছে? নাই। এবং লোকসভাতে এসআরটি মিনিস্টার ডক্টর বি পুরন্দেশ্বরী 2011 বলেছে এই হবে রেশিও, আর এখনো এই জায়গা হচ্ছে না। এটা একদিক। স্যার, আরেক দিক হলো আমাদের রাজ্যে 2 সহস্রাধিক পিএইচডি নেট স্লেট ক্লিয়ার করা ছাত্র আছে, আপনাদের ঘরেরও আছে, আমাদের ঘরেরও আছে। এখন তাদের একটা ছোট্ট অংশ তারা এই গেস্ট লেকচার ইত্যাদি, কিন্তু এদের বয়স বাড়ছে, যেখানে ইউজিসির নর্মসে মাসে মিনিমাম 50,000 তার ওই পাওয়ার কথা, প্রতি ক্লাসে 100-1,500 টাকা করে। এখানে হলো পার ক্লাস 500 এবং ম্যাক্সিমাম 20,000 টাকা। একদিকে বয়স বাড়ছে, আরেকদিকে কম পাচ্ছে। তো এদিক থেকে তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা নিরুৎসাহিত করছি, বঞ্চিত করছি। স্যার, এদিক থেকে আপনি উপরে বাড়াচ্ছেন, কিন্তু এটা দেখার জন্য এলিমেন্টারি এডুকেশন দেখছেন না, সেকেন্ডারি এডুকেশন দেখছেন না। আমাদের রাজ্যের মধ্যে এরকম শিক্ষিত ছেলে মেয়ে থাকার পরও তাদের কথা আমরা ভাবছি না। এটা কি করে হয়? নিশ্চয়ই এটা দেখার চেষ্টা করবেন। ইউজিসির কোন নর্মসের কাগজের ভিত্তিতে আপনি বলছেন, আমাকে পরবর্তী সময় প্লে করে দেবেন, ঠিক আছে? একদম। হ্যাঁ, করছি। আমি বললাম তো 5:30 আমি এখন 1 সেকেন্ড থেকে 5:30 করবো। স্যার, এর সাথে দাবি রাখবো একটা ট্রাইবাল ইউনিভার্সিটি হুমুলুঙে করবে। ত্রিপুরাজ্যের 1/3 পপুলেশন ট্রাইবাল, আমাদের রাজ্যেও একটা ট্রাইবাল ইউনিভার্সিটি। হ্যাঁ, মাননীয় এই ট্রাইবাল মিনিস্টার থেকে চিঠি লেখেন, ঠিক কাজে এটা চিঠি লেখেন ঠিকই, কিন্তু এখানে আইদার ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট একটা ট্রাইবাল ইউনিভার্সিটি আমাদের রাজ্যেও হোক, এটা হওয়া দরকার। 1/3 of our population is tribal. It is very much essential. Sir, ফুড এন্ড সিভিল সার্ভিস মিনিস্টার নিয়েছেন, ঠিক আছে, নিয়ে যেহেতু বলবো না, অন্যরা বলবেন। হ্যাঁ, শেষ করছি তো, আমি বললাম 5:30 শেষ করবো। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমি আবারও বলছি, হ্যাঁ
দেখেছি যে জুন মাসে করার জন্য হলফনামা জমা দিয়েছে। এটা যেন আর স্লিপ না কাটে। বহু বঞ্চনা, এটা তো কেন কোর্টে যেতে হবে? এটা তো আপনারা এখানেই করতে পারতেন। এটা তো লজ্জা। আমাদের এখানকার ভোট করার জন্য কোর্টকে বলতে হলো, এটা তো আমাদের জন্য সুখকর নয়। তাহলে কেন হলো? তার সাথেই বলবো যে ফরেস্ট রাইট অ্যাক্ট, এখানে ট্রাইবাল ওয়েলফেয়ার, ফরেস্ট, রেভিনিউ সবাই সেখানে যুক্ত আছেন, দেখা দরকার। আরেকটা হলো পিএম জন্মন বা ইত্যাদি অনেক কথা বলছে, অনেক টাকা খরচও হয়েছে, কিন্তু আমাদের যে এই ব্লু ডিসপ্লেস পার্সনদের তাদের রিহ্যাবিলিটেশনে একটা গ্যাপ, সেটা কি লেনদেন। আপনাদের এই টাকা যখন শেষ হয়ে যাবে রিহ্যাবিলিটেশনের, কি খাবে? তো কি হবে? তারা যাবে পাশাপাশি এলাকা, সেখানেই গিয়ে ক্ল্যাশ হবে।